আমরা ডিসকাশন করব যে আইসিএবি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং রিপোর্টিং ম্যানুয়ালটা অথবা এক্সামের জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া যায়। সো এখানে আমরা তিনটা স্টেপে আলোচনা করব। প্রথমটা হচ্ছে যে চ্যালেঞ্জেস ফেসড বাই এক্সিস্টিং পার্টিসিপেন্ট, অর্থাৎ রানিং যারা স্টুডেন্ট আছেন তাদের কি কি সমস্যাগুলো ফেস হচ্ছে। আইদার সেটা এক্সাম হলে তাদের আনসার করা হোক, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার হোক, অথবা অন্য যে কোনো ইস্যুই তারা ফেস করে থাকে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব রিসোর্স ও ম্যাটেরিয়াল কোনগুলো ফলো করবে, অথবা কোনগুলো ফলো করা উচিত। আর থার্ড অ্যান্ড শেষ পার্টটা হচ্ছে টপিক ওয়াইজ একটা ডাইরেকশন থাকবে অথবা একটা সাজেশন থাকবে ওনারা কীভাবে ফলো করলে কোন কোন ম্যাটেরিয়াল রিসোর্সগুলো ফলো করে অপটিমাইজ করতে হবে তাদের প্রিপারেশনটা। তো আমরা শুরু করি। এখানে আমি আমার কিছু এক্সিস্টিং পার্টিসিপেন্টের কাছ থেকে আমি কিছু ফিডব্যাক নিয়েছি। সেখানে কিছু কমন কিছু চ্যালেঞ্জেস ছিল, সেগুলো আমি লিস্ট ডাউন করেছি। প্রথম যেই ইস্যুটা ফেস করেন সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানকার যেই ম্যানুয়ালের যে আইএফআরএস বা আইএসগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাপ্লিকেশনটা এই পার্টিসিপেন্টরা ফেস করে নেয় আগে কখনো। অর্থাৎ কেউ কেউ হয়তো অডিট ছাড়াও অন্য ডিপার্টমেন্ট, ধরি হচ্ছে যে ট্যাক্স, আদার কনসালটেন্সি ডিপার্টমেন্ট ও অন্য ডিপার্টমেন্ট অডিট যারা ছিল এবং অডিটে যারা ছিলেন তারাও কিন্তু সব টপিকে যে সব বিষয়ে যে এই একই ম্যানুয়ালের আন্ডারে যে অডিট করতে যে ফেস করবে বা ট্রিটমেন্টটা এক্সপিরিয়েন্স করেছে সেরকম নাও হতে পারে। তো এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চ্যালেঞ্জটা হয় যে আপনার টপিকগুলা বা ইয়েগুলা ম্যানুয়াল থেকে শিখে যে দেন হচ্ছে এক্সাম হলে বসতে হয় আর কি। তো এখানে প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশনটা মানে অনেকেরই থাকে না যে এই ট্রিটমেন্টটা, এই প্রবলেমটা সলিউশন হলে বা এরকম ট্রিটমেন্ট হওয়া উচিত বা এরকম হওয়া উচিত। এখন কথার কথা আমি একটা এক্সাম্পল দিই। কেউ যদি ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, আর এই এক্সামটা যদি ফান্ড না হয়ে ট্যাক্স হতো তাহলে কিন্তু তার হচ্ছে ম্যাক্সিমাম যে ট্রিটমেন্টগুলো কি হইতে পারে তার এক্সিস্টিং প্র্যাকটিসের কারণে কিন্তু সে ইজিলি সেটা কভার আপ করতে পারতো। বাট যেখানে সে অডিট ডিপার্টমেন্টে নয়, অন্য ডিপার্টমেন্টে আছে, ইভেন অডিট ডিপার্টমেন্ট থেকেও যদি এক্সপিরিয়েন্স না করে থাকে সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা অ্যাপ্লিকেশনের শর্টেজের কারণে একটা চ্যালেঞ্জ হয়ে থাকে আর কি। সেকেন্ড আরেকটা ইস্যু হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যান্ডার্ড। এখানে কিছু কিছু স্ট্যান্ডার্ড খুবই কমপ্লিকেটেড, আবার কিছু কিছু স্ট্যান্ডার্ড মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো প্রথম কয়েকটা স্ট্যান্ডার্ডের আমি কথা যদি বলি যে IAS 12-এর মধ্যে আমাদের যেই ডেফার্ড ট্যাক্স আছে সেটা মোটামুটি একটু কমপ্লেক্স। তারপর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের জন্য IFRS 7, IAS 32 এইরকম যে কয়েকটা স্ট্যান্ডার্ড আছে, অথবা কনসলিডেশনের কয়েকটা স্ট্যান্ডার্ড আছে যেগুলা এর আগে কখনো কিছু স্টুডেন্ট ফেস নাও করে থাকতে পারে, তাদের জন্য এটা একটু টাফ হতে পারে। এবং ম্যানুয়ালি যেটা অনেক সময় মানে থিওরিটিক্যাল আকারে সেটা লিখে রাখে সেটা মানে অনেক সময় তাদের বুঝতে কষ্ট থাকে আর কি। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু মানে ডিসকাশন করা হয়েছে বা আমার সাথে শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট ইন এক্সাম হল। এটা কীরকম? এই এক্সামটা কিন্তু খুবই একটা রিগুলাস একটা এক্সাম, বাট দেখা যায় যে এখানে খুবই অল্প সময় থাকে, 3.5 আওয়ার্সের একটা এক্সাম। বাট এখানে এক্সাম আমি যদি কোশ্চেনটা ফুল গো থ্রু করতে চাই আমি 30 মিনিটস ধরে রাখতে হবে, অর্থাৎ আমি ইফেক্টিভলি পাচ্ছি 3 আওয়ার্স ফর 100 মার্কস। তো এখানে আমি যদি ওই হিসেবে চিন্তা করি প্রত্যেকটা মার্কসের জন্য আমার কাছে এফেক্টিভলি 1 and 5 মিনিটস থাকে, 1 and 5 মিনিটস ইফেক্টিভলি আমি যদি ওই 30 মিনিটস বাদ দিয়ে চিন্তা করি। তারপর এখানে অনেক কমপ্লেক্স সিনারিও থাকে। তো অনেকেই যেই কাজটা করে সেটা হচ্ছে যে অনেকে প্রথমেই শুরু করে যে 1 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করতে হবে, কোশ্চেন পাওয়ার সাথে সাথেই তার 1 নম্বর কোশ্চেনটা কি তার আয়ত্তে আছে কি নাই সেটা সে দেখে না, সে 1 নম্বর থেকে শুরু করে 2, 3, 4, 5 এভাবে দিয়ে আসতে থাকে। আবার অনেকে করে কি এখানে যেহেতু 2টা পার্টে ভাগ করা, একটা হচ্ছে
সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর হচ্ছে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অনেকে সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে শুরু করে, আবার অনেকে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে শুরু করে। তো এই কারণে এখানে টাইম ম্যানেজমেন্টটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। প্রথম 1 ঘন্টায় হচ্ছে আপনাকে নির্ধারণ করবে পরীক্ষা হলে যে আপনি এই এক্সামটা পেপারটা পাস করতেছেন কি করতেছেন না। সো ইউর ফার্স্ট আওয়ার ইজ ইউর মানে অ্যাসেসমেন্ট আওয়ার। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে খুবই প্র্যাকটিস করতে হবে এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা। হ্যাঁ, আপনার 10 মার্কের জন্য ধরতে হবে, আপনি যদি কোনো কোশ্চেন 10 মার্কের আনসার করেন সেক্ষেত্রে আপনার এফেক্টিভ টাইম ধরে নিতে হবে 15 মার্ক। 15 মার্কে যদি সেটা শেষ না করতে পারেন তাহলে আপনি ধরলাম আপনি 10 মিনিটের আনসার শেষ করার কথা 15 মার্কে, বাট আপনি সেটা লাগিয়ে ফেলছেন 20 মিনিট। দ্যাট মিনস আপনি পরবর্তী 15 মার্কসের কোশ্চেনের জন্য পাওয়ার কথা কত মিনিট ছিল আমাদের এখানে, ধরে নিলাম হচ্ছে যে 20 মিনিট, কিন্তু সেখানে আপনি কিন্তু ওই 5 মিনিট কিন্তু ল্যাপস হয়ে আছে আগের থেকে। তো সেই মিনিটটা কিন্তু মাইনাস করে দিয়ে সেকেন্ড কোশ্চেনের মার্কসটা নির্ধারণ করতে হবে আর কি। তো এইভাবে আপনাদের একটা বাসায় বা এক্সাম্পল অ্যাটেন্ড করার আগে অনেক সময় প্র্যাকটিস করে নিতে হবে। তারপর আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে আপনার প্রেজেন্টেশন স্কিল। ভেরি ক্রিটিক্যাল, ভেরি মানে কনসার্নের একটা ইস্যু। সেখানে অনেক সময় আমাদের কিছু নোটস ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, একটা ওয়ার্কিং করে দেন হচ্ছে যে এফএস এর ইনপুট দিতে হয় অথবা আমার প্রেজেন্টেশনে দিতে হয়। তো এখন আপনি কি করবেন? আপনি কি প্রথমে একটা ফাঁকা পেজ রেখে দেন পরের পেজে নোট করবেন, নাকি প্রথমে নোট ওয়ার্কিংটা করে দেন হচ্ছে যে আবার আপনি ওই আপনার এফএস অথবা ইনপুট যেখানে দিবেন সেটা দিবেন? এটা কিন্তু খুবই একটা কনসার্নিং ইস্যু। হ্যাঁ, তো এখন আপনি ধরেন প্রথম পেজ একটা পেজ ফাঁকা রেখে গেছেন, সেকেন্ড পেজ আপনি ওয়ার্কিংটা করলেন। এখন প্রথম পেজে যখন আবার করতে যাবেন তখন হয় কি দেখা যায় যে মানে হতে পারে যে আপনার ইনপুট বা এতটুকু কাভার আপ হওয়ার কথা এই পেজে হচ্ছে না, তো সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড পেজে আপনি ওয়ার্কিং করে রাখছেন। তো এরকম কিছু ইস্যু হয়। তো এটা আপনার প্র্যাকটিস করতে করতে কাভার আপ হয়ে যাবে, বাট মেইনলি আমি সাজেস্ট করি যে পরের পেজে ওয়ার্কিং করে দেন ফার্স্ট পেজে প্রেজেন্টেশনের জন্য কিছু জায়গা ছেড়ে রাখা আর কি, এনাফ ছেড়ে রাখা। আপনি প্র্যাকটিস করলে সেটা আপনার এত চলে আসবে। আর ল্যাক অফ আপডেটেড স্টাডি ম্যাটেরিয়ালস, এখানে অনেকেই জানেন না। আমাদের পরের টপিকটা যেটা আলোচনা করতেছি সেই এই টপিকের মানে মধ্যে পড়ে যে অনেকে জানেন না যে এখানে কোন কোন রিসোর্সগুলো ফলো করতে হয়, কোন কোন ম্যাটেরিয়ালগুলো ফলো করতে হয়। অনেকে অনেক শর্ট ওয়ে ফলো করেন, অনেকে হচ্ছে আবার ম্যানুয়াল পরেও যান, অনেক সময় পাসও করেন না। হ্যাঁ, তো এরকম কিছু ইস্যু থাকে। আরেকটা মেন্টালিটি হচ্ছে লাস্ট আমি যদি বলি সেটা হচ্ছে যে স্ট্রেস নেওয়া, যে আমার এই সেশন অ্যাটেন্ড করতেছি মানে আমার এবারই পাস করতে হবে, এরকম একটা মেন্টালিটি। বাট অ্যাকচুয়ালি এরকম মেন্টালিটি কারণে অনেকটা স্ট্রেস ক্রিয়েট হয়ে যায় পরীক্ষা হলে। তো এটার ফলে অনেকটা একটা প্রেশারের কারণে মানে ইজিলি পাস করতে পারেন না আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম না যে আমার এই সেশনে মানে এই সেশনে অ্যাটেন্ড করতে হবে, বাট দেয়ার ইজ নো ফেইল ইন প্রফেশনাল এক্সামিনেশন, আইদার ইউ পাস অর ইউ লার্ন। এরকম মেন্টালিটি নিতে পারলেই আপনি হচ্ছে যে এখানে ইজিলি কুপ আপ করে এক্সামগুলো অ্যাটেন্ড করতে ইজিলি ক্লিয়ার করতে পারবেন। হ্যাঁ, তো আমরা সেকেন্ড আমাদের টপিকে যাই, যেটা ছিল আমরা কোন কোন রিসোর্স বা ম্যাটেরিয়ালগুলো ফলো করবো। হ্যাঁ, তো আপনারা যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং প্রফেশনাল লেভেলে অ্যাটেন্ড করবেন, সেক্ষেত্রে আইসিএবির যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং ম্যানুয়ালটা ছিল অবশ্যই লাগবে 100% উইদাউট এনি ডাউট। সেকেন্ডলি আমি সাজেস্ট করি হচ্ছে যে এখানে আমাদের আইসিএবির ম্যানুয়ালটা ম্যাক্সিমাম হচ্ছে ICAEW আদলে তৈরি করা। হ্যাঁ, আমাদের সময় 2023-তে ম্যানুয়ালটা ওল্ড ছিল, বাট রিসেন্টলি আমি দেখলাম যে ম্যানুয়ালটা খুবই আপডেটেড করা হয়েছে। যেমন লিজের চ্যাপ্টার অথবা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টার আগে এটা আপডেটেড ছিল না, এখানে ICAEW ওই চ্যাপ্টার অনুযায়ী সেগুলো আপডেট করা হয়েছে। তো এগুলো আপনি ফলো করতে পারেন, বাট চাইলে ICAEW ম্যানুয়ালটা ফলো করতে পারেন আর কি। তারপর হচ্ছে যে আরেকটা ম্যানুয়াল তারপর যদি আমি বলতে চাই যে এসিসিএ, হ্যাঁ, এসিসিএর F7 যেই ম্যানুয়ালটা আছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সামারাইজড একটা ভার্সন। আর আইসিএবির যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং ম্যানুয়ালটা আছে এটা খুবই ডিটেইলড, মানে খুবই থিওরিটিক্যাল এবং খুবই মানে এনাফ ফর প্রিপারেশন। বাট আপনি যখন এক্সামের আগে দিয়ে মানে করতে যাবেন, প্রিপারেশনের শেষ আপনি প্র্যাকটিস করতে যাবেন,
সেক্ষেত্রে আপনার এসএসসি F7 ম্যানুয়ালটা খুবই কাজে দেবে। হ্যাঁ, তো আইসিএবি ম্যানুয়ালটা পরে আপনার মনে হতে পারে যে আপনি দিক হারিয়ে ফেলতেছেন, গুলাই ফেলতেছেন সব কিছু, বাট এটাকে আপনাকে ট্র্যাক ব্যাক করবে আপনার এসএসসি এর এই F7 ম্যানুয়ালটা। এটা অবশ্যই অবশ্যই নেবেন, অ্যাটলিস্ট অন্য রিসোর্সগুলো না নিলেও আইসিএবি প্লাস এসএসসি এর F7টা আপনাদের ফলো করা উচিত আমার মনে হয়। বাট না করলে হয়, বাট আই থিঙ্ক মানে এটা একটা হেল্পফুল টুল আর কি। তারপর হচ্ছে সিআর কর্পোরেট রিপোর্টিং, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের। এখানে আপনারা দেখবেন যে বিগত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলাই ডেফার ট্যাক্স IAS 12 থেকে কিছু কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলা কভার করে নাই প্রফেশনাল লেভেলের এই বইটা থেকে। আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং প্রফেশনাল লেভেলের বইটাতে আছে, ওইটাতে শুধু কারেন্ট ট্যাক্সটাকে কীভাবে আপনি রেকগনাইজ করবেন শুধুমাত্র সেই ট্রিটমেন্টটা দেওয়া আছে, বাট আপনার ডেফার ট্যাক্সের ট্রিটমেন্ট বা ডেফার ট্যাক্সের যে ডিটেলস ডিসকাশনটা সেটা আপনি এখানে নাই। তো সেটা আপনি ফলো করতে পারবেন হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের ওই IAS 12 যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে ফলো করতে পারবেন। ওখানে সুন্দর ডিটেলভাবে বলা আছে, এবং ওইটার আদলেই কোশ্চেনগুলো কিন্তু করে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে ওইটা আপনি ওইখান থেকে ফলো করলেই আপনার কাভার হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি যদি বইতে বছরের ডেফার ট্যাক্স থেকে যে কোশ্চেনগুলো আছে দেখবেন যে প্রফেশনাল লেভেলের বই ম্যানুয়ালে আপডেটেড যে ম্যানুয়ালটা আছে ওটাতেও নাই। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি হচ্ছে যে আপনার যে অ্যাডভান্স লেভেলের ওইটা আছে ওটা ফলো করবেন, এবং আপনি ফলো করলে দেখবেন যে অ্যাডভান্স লেভেলের ম্যানুয়াল থেকেই কিন্তু ওই কোশ্চেনগুলো বা টপিকগুলো সাজানো আর কি বিগত বছরের কোশ্চেনগুলো আছে। তারপর এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তো এখন আপনাদের অনেক কোনো টপিক যদি না বুঝতে পারেন AI এর সাজেশন নিতে পারেন। তারপর অনেক টিচার ফ্যাকাল্টি মেম্বার আইসিএবি সিনপসিস শেয়ার করে ওইগুলো ফলো করতে পারেন, আর্টিকেল পড়তে পারেন ইন্টারনেট থেকে, অথবা আরেকটা কোনো IFRS যদি আপনি সহজে বুঝতে চান সিলভিয়া অফ সিপিডি বুক নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইগুলো ফলো করতে পারেন, উইচ ইজ ভেরি ভেরি সামারাইজড অ্যান্ড শর্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এতক্ষণ আমি রিসোর্স এবং ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করলাম। এখন যদি আমি টপিক ওয়াইজ গাইডলাইনের কথা বলি, হ্যাঁ, চ্যাপ্টার 2 থেকে আপনার তেমন কিছুই পড়ার দরকার নাই, জাস্ট একটা মানে একটা খুবই মানে শর্ট একটা, এবং কি বলবো আমি এটাকে মানে প্রেসাইজ, মানে অলরেডি আপনার নলেজ আছে আপনি কি কি মানে মেক করতে হয় একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্টস কি, এলিমেন্টস কি, হ্যাঁ, অলরেডি আপনার সার্টিফিকেট লেভেল থেকে সেগুলো আইডিয়া আছে। এখানে জাস্ট আপনার IAS 12 এর জন্য আপনি এই ম্যানুয়ালটা কারেন্ট ট্যাক্সের ট্রিটমেন্টটা পড়ার জন্য এই ম্যানুয়ালটা পড়বেন, এই প্রফেশনাল লেভেলের ম্যানুয়াল, প্লাস আপনার ডেফার ট্যাক্সের জন্য অ্যাডভান্স লেভেলের ম্যানুয়াল। তারপর আমি চ্যাপ্টার 3-তে আসি। এই চ্যাপ্টারটাতে আপনার দেখতে পাচ্ছেন এখানে টোটাল 5টা স্ট্যান্ডার্ড নিয়ে মানে বিল্ড আপ। তো এই 5টা স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার এখানে কিছু ট্রিটমেন্ট থাকবে যেটা হচ্ছে যে আপনার হয়তো বা সার্টিফিকেট লেভেলে আপনি কখনোই ফিল আপ করেন নাই অথবা দেখেন নাই। হ্যাঁ, তো এই ইয়েগুলো আপনার মানে প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল এই স্ট্যান্ডার্ডের যেগুলো, যেমন এখানে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এবং এরসের যেই পলিসিটা আছে, এখানে দেখবেন যে বলা আছে যে আপনার ম্যানেজমেন্ট সেই স্টেট লাইনে আপনার ডেপ্রিসিয়েশন চার্জ করতেছিল, সে হঠাৎ করে চেঞ্জ করে ফেললো কি স্টেট লাইনে, অথবা স্টেট লাইনে করতেছে সে ভাইস ভার্সা হইলো আর কি। হ্যাঁ, তো এভাবে কিছু একটা স্ট্যান্ডার্ডের চেঞ্জের ফলে তার ট্রিটমেন্টটা কী হবে, হ্যাঁ, অথবা তার প্রিভিয়াস ইয়ারে কোনো একটা ভুল ছিল, হ্যাঁ, অথবা ওপেনিং অ্যামাউন্টে একটা ভুল ছিল, সেটা এই বছর এসে সে ধরতে পারছে বা ক্যাচ করতে পারছে, তো তার ইম্প্যাক্টটা বা তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কী হবে। IFRS 5 নিয়ে কিছু থাকতে পারে, যেমন হচ্ছে যে আপনি কোনো একটা অ্যাসেটের মেশিন অথবা অ্যাসেটের কোনো একটা সেগমেন্ট আপনি সেল করে যেতে চাচ্ছেন অথবা ডিসকন্টিনিউ করে যেতে চাচ্ছেন, হ্যাঁ, এটার আপনি প্রেজেন্টেশনটা কীভাবে হবে এবং অ্যাকাউন্টিংটা কীভাবে হবে, এটা IFRS 5-এ বলা থাকবে। IAS 21-এ বলা থাকবে যে আপনার ট্রানজ্যাকশন গেইন লস অথবা ট্রান্সলেশন গেইন লস। ট্রানজ্যাকশন গেইন লসের মধ্যে বলা থাকবে যে আপনি একটা ফরেন অথবা ফরেন কারেন্সিতে পারচেস অথবা সেলস করছেন, সেখানে আপনার হচ্ছে যে এই আপনার এই ট্রানজ্যাকশনের ফলে কতটুকু গেইন লস হয়েছে সেটা অ্যাকাউন্টিং ইম্প্যাক্টটা দেখাইতে হবে। আর ট্রান্সলেশনে আসছে দেখাইতে হবে যে আপনার হচ্ছে যে আপনি যে ডিউরিং দ্য ইয়ারে অথবা ক্লোজ টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইয়ারে বাই সেল করছেন, সেই অ্যামাউন্ট আপনি পেমেন্ট করেন নাই, পেমেন্ট করবে হয়তো তার পরবর্তী বছরে, তো আপনি কোন রেটে বা কোন ট্রিটমেন্ট দিবেন এই ক্লোজিং অ্যামাউন্টটার কারণে, হ্যাঁ, ক্লোজিং অ্যামাউন্ট আছে। তারপর এখানে বলা আছে IAS 24 রিলেটেড পার্টি ডিসক্লোজার। এই রিলেটেড পার্টি ডিসক্লোজার এখানে বলতে হবে যে অ্যাকচুয়ালি আপনার কোন পার্টিগুলো কোন ট্রানজ্যাকশনগুলো আপনার রিলেটেড পার্টির সাথে পড়তেছে, আপনার ডাইরেক্টরের সাথে কেন পড়তেছে অথবা ডাইরেক্টরের সাথে ট্রানজ্যাকশনটা কেন পড়তেছে না,
অথবা এন্টিটি এ আর এন্টিটি বি সি, হ্যাঁ, এক একটা সাবকমিশন করে দিবে যে এন্টিটি এ সাথে সম্পর্ক এ আর বি এর, আর বি এর সাথে সি এর কি সম্পর্ক। এভাবে বলবে, একটা একটা সিচুয়েশন দিবে যে ধরেন হচ্ছে এন্টিটি বি হচ্ছে যে আপনার রিপোর্টিং এন্টিটি, এবং এন্টিটি বি এর সাথে এ এর সম্পর্কটা কি হবে, সি এর সাথে সম্পর্কটা কি হবে। এখানে কি আপনার রিলেটেড পার্টি ডিসক্লোজার যে একটা দিতে হয় এফএসআর শেষের দিক দিয়ে, সেটা আসবে কিনা, তারপরে যে একটা শিডিউল দিতে হয় ওইগুলো আসবে কিনা, হ্যাঁ। তো এরকম আর কি। আর এখানে রিলেটেড পার্টির এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, এখানে বলা আছে কি যে সিগনিফিক্যান্ট কন্ট্রোল আর একটা হচ্ছে সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স। দুইটা ডেফিনেশন খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, যে কন্ট্রোল হইলে কি হয় আর ইনফ্লুয়েন্স হলে কি হয়। আর IS-33-তে বলা আছে আপনার, এখানে দেখবেন যে এখানে নর্মাল শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কীরকম, আর প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কীরকম হবে, হ্যাঁ। তারপর হচ্ছে রাইট শেয়ার ইস্যু এবং বোনাস শেয়ার ইস্যু, হ্যাঁ, এক্ষেত্রে কোনটা ইস্যু করলে ইপিএসের রিফ্লেকশনটা কীভাবে হয়, ওইরকম ট্রিটমেন্টগুলো এখানে পাবেন, হ্যাঁ। তো এই পুরো চ্যাপ্টারের এই আইসিআইবির যে ম্যানুয়ালটা আছে এটা পড়লে না, হ্যাঁ, আমার মনে হয় না অন্য কোনো ম্যানুয়ালের দরকার আছে। প্রফেশনাল লেভেলের আইসিআইবি যেটা কথা বললাম সেটা দরকার নাই, আপনারা শুধু এই লেভেলটুকু পড়বেন, পাশাপাশি প্র্যাকটিসের জন্য এসএসসি এর F7 এর যে ম্যানুয়ালটা বললাম সেটা পড়লেই হবে। চ্যাপ্টার 4 যদি আমি আসি, এখানে তিনটা দেখতে পাচ্ছেন, এখানে তিনটা স্ট্যান্ডার্ড, IS-16, IS-21 and 36, তিনটা স্ট্যান্ডার্ড দিয়ে এখানে মেইনলি প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টটাকে চ্যাপ্টারটাকে কভার করছে, হ্যাঁ। আপনার প্রপার্টি প্ল্যানটা রেকগনিশন কীরকম হবে, তারপর যদি কোনো লোন নিয়ে, হ্যাঁ, মেশিন কিনা হয় তো সেক্ষেত্রে আপনার ট্রিটমেন্টটা কীরকম হবে, তারপর হচ্ছে যদি অ্যাসেট যদি রিভ্যালুয়েশন হয় অথবা যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয় সেক্ষেত্রে কি আমার ট্রিটমেন্টটা হবে। তো এরকম তিনটে স্ট্যান্ডার্ড দিয়ে অ্যাসেটের সাথে রিলেভেন্ট করে অ্যাসেটের ট্রিটমেন্টটা কী হবে, অ্যাসেটের ব্যালেন্স শিটে একটা পিপি একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই ট্রিটমেন্টটা এই তিনটা আইএস দ্বারা রিলেট করে দেওয়া হয়েছে। তো খুবই একটা মানে এনাফ আর কি, মানে লিঙ্ক আপ করার জন্য। তো এখানে আইসিআইবি ম্যানুয়ালটা এনাফ, আর প্র্যাকটিসের জন্য এসএসসি এর F7 ম্যানুয়ালটা পড়লেই হবে। তারপর হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, খুবই শর্ট একটা আইএস দিয়ে গঠিত, IS-37। এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রিসার্চ ফেজ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ। এই রিসার্চ ফেজটাকে জানতে হবে কেন আসবে না, কেন আসবে, অথবা ডেভেলপমেন্টের ফেজের কোন কোন এলিমেন্টগুলো আমার মানে অ্যাসেট ক্যাপিটালাইজেশনে আসবে, আবার কখন ডিরেক্ট রিকগনাইজ করতে হবে। তারপর হচ্ছে এখানে আসে যে ফ্র্যাঞ্চাইজর, তারপর হচ্ছে সফটওয়্যার, এগুলো হচ্ছে যে আমার কীভাবে অ্যাসেটের বা অ্যাসেট হিসেবে দেখাতে হবে, এগুলো এখানে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তারপর আমি যদি রেভিনিউ এবং ইনভেন্টরি দেখি, চ্যাপ্টারটা দুইটাই লিঙ্ক আপ, মানে খুবই রিলেভেন্ট। এই রিলেভেন্ট দুইটা আইএসকে একসাথে করে এই চ্যাপ্টারটা রাখা হয়েছে। তো এটার জন্য এখানে এই আইসিআইবির ম্যানুয়ালটা এনাফ, আর হচ্ছে যে এসএসসি F7টা হচ্ছে প্র্যাকটিসের জন্য দেখতে হবে আর কি। আর এখানে কিছু কমপ্লেক্স IS-15 যে চ্যাপ্টারটা আছে, কিছু কমপ্লেক্স ট্রিটমেন্ট থাকবে যেটা সার্টিফিকেট লেভেলে কখনো দেখা হয় না। যেমন এখানে থাকবে যে আপনার সেলস উইথ রাইট অফ রিটার্ন থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে যেটার জন্য একটা প্রভিশন হতে পারে, রেকগনাইজ করা লাগতে পারে। তারপর হচ্ছে এই যে রয়্যালটি কার্ড, যেমন স্বপ্ন আগুরাতে সেল বাই করি, এখানে আমাদের রয়্যালটি প্রোগ্রাম দিতে পারে মেম্বারশিপ হইলে। তারপরে আমরা ফোনের কথা বলি, এয়ারটাইমের যে বান্ডেল প্যাকেজ সেল করে, তো এখানে রেভিনিউ রেকগনিশন কীরকম হবে, এরকম কিছু খুবই প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেওয়া থাকবে, হ্যাঁ। ওরা ওই ইন্ডাস্ট্রিগুলো কীভাবে রেভিনিউটা রেকগনাইজ করে বা ওদের ট্রিটমেন্টটা কীরকম করে হওয়া উচিত, ওইরকম করে সিনারিও বেস দেওয়া থাকে। পাশাপাশি IS-2তে এই ইনভেন্টরিটার ভ্যালুয়েশনটা বা কস্টিংটা কীভাবে হবে এখানে এই স্ট্যান্ডার্ডে ফলো করে। তো এই যে আমি চ্যাপ্টারটা বললাম, এই চ্যাপ্টারের জন্য আইসিআইবি ম্যানুয়াল প্লাস হচ্ছে যে ওই এসএসসি F7টা ফলো করলেই আমার। লিজ চ্যাপ্টারটা আগের ওল্ড ভার্সনে কিছু একটা ব্যাকডেট ছিল, বাট রিসেন্ট ম্যানুয়ালে আপডেট করা হয়েছে। এই চ্যাপ্টারটা ফলো করলে হবে, অথবা আইসিআইবি মানে দুইটা ফলো করলে হবে আর কি। এখানে যে ইস্যুটা আপনাদের মাথায় বেশি কনসার্ন দিতে হবে সেটা হচ্ছে যে রাইট অ্যাসেট অথবা লায়াবিলিটি, হ্যাঁ। এই লিজ অ্যাসেট অথবা লিজ লায়াবিলিটি আপনার হচ্ছে যে ইনিশিয়াল যে রেকগনিশনটা, ইনিশিয়াল কোন কোন কম্পোনেন্টের রেকগনিশন হবে আর কোন কোন কম্পোনেন্ট আসবে না। আমার ধরেন এখানে বলা থাকবে যে 5টা আইটেম আছে, 5টা আইটেমের মধ্যে আপনার লিজ লায়াবিলিটিতে কোনটা কোনটা আসবে, তো দেখা যাবে যে একটা আইটেম আসার কথা না, তো এখান থেকে বাদ দিয়ে রেকগনাইজ করতে হবে। তারপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনার এখানে খুবই গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে যে এটা কি এই লিস্টটা কি অ্যাডভান্সে হবে নাকি ক্যালকুলেশনটাকে আমাকে করতে হবে যে এরিয়ার দিয়ে। তারপর এখানে আরেকটা ইস্যু থাকবে হচ্ছে যে এখানে লো ভ্যালু আইটেম থাকবে, হ্যাঁ, যেটা আমার পিএনএল এ কাজ করবে, লিজে আসবে না,
হ্যাঁ, আবার থাকতে পারে যে সেলস উইথ সেল এন্ড লিজ ব্যাক, এরকম কিছু একটা আইটেম থাকতে পারে যেটা আইফারএস 15 এর সাথে আবার সম্পর্কযুক্ত থাকতে পারে। হ্যাঁ, এগুলো দেখতে হবে আর কি। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমাকে যদি বলা হয় যে এই পুরো ম্যানুয়ালটার মধ্যে হুইচ চ্যাপ্টার ইজ দ্য মোস্ট ক্রুশাল অ্যান্ড কমপ্লেক্স, আমার কাছে লেগেছে যে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, আপনার হচ্ছে যে লিজ মোটামুটি কম্পারেটিভলি ইজি, বাট এটার সাথেই ক্যালকুলেশনগুলো মোটামুটি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের যে ইন্টারেস্ট চার্জ পেমেন্ট হয় এই চ্যাপ্টারের সাথে সম্পর্কযুক্ত। এই মোটামুটি একটু কমপ্লেক্স আছে, বাকি যতক্ষণ যে ডিসকাশন করলাম যে স্ট্যান্ডার্ডগুলো ওইগুলোর থেকে এই স্ট্যান্ডার্ডটা একটু মোটামুটি কমপ্লেক্স, বাট নট হার্ড টু আন্ডারস্ট্যান্ড, রাইট? তো আইসিবির এই চ্যাপ্টার অথবা আইসিএইডব্লিউর যে ম্যানুয়ালটার কথা বললাম ওইটা পড়লে আই থিঙ্ক হবে, প্লাস পাশাপাশি এসএসসি F7 ম্যানুয়ালটা পড়লে হবে। এই আদার স্ট্যান্ডার্ডে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে IS 37 প্রভিশন, প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকবারই মোটামুটি দেখা যায় যে প্রিভিয়াস কোশ্চেন এই সেশনটা এই স্ট্যান্ডার্ড থেকে কোশ্চেন থাকে। হ্যাঁ, তো এখানে বলা থাকে যে মানে আমার এখানে কোন টেনশন অ্যাসেট হবে, অথবা এটা এই সিচুয়েশন দিয়ে দেবে, এটা কি অ্যাসেট হবে কি হবে না, এটার জন্য কি আমার এফএসসি ডিসপোজাল লাগবে কি লাগবে না। হ্যাঁ, সিচুয়েশন দিয়ে এরকম বলা থাকে। হ্যাঁ, ওটা প্রভিশন হবে নাকি কন্টিনজেন্ট লায়াবিলিটি হবে, এরকম কিছু সিচুয়েশন থাকতে পারে। ওই ক্রাইটেরিয়া যে আছে ওই ক্রাইটেরিয়া দিয়ে আপনাকে যাচাই করতে হবে যেটা কি প্রভিশন হবে, এটা কি কন্টিনজেন্ট লায়াবিলিটি হবে, নাকি এটার জন্য হচ্ছে যে আপনার কি বলে এখানে ডিসপোজাল দরকার আছে। তারপর হচ্ছে IS 10, এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, হুইচ ইজ মানে আইসের আরেকটা স্ট্যান্ডার্ডের সাথে রিলেভেন্ট। তো এখানে থেকেও দেখা যায় যে আপনার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা, একটা অ্যাডজাস্টিং ইভেন্ট, একটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। অ্যাডজাস্টিং ইভেন্ট হলে সেটার মানে ট্রিটমেন্টটা কী হবে, আর নন অ্যাডজাস্টিং হলে সেটার মানে কমপ্লিট হিসেবে কী করতে হবে সেটা এখানে বলা আছে। আর IS 22 খুবই মানে একটা কম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড, বাট এটা মানে মেনলি নন প্রফিট অর্গানাইজেশন বা এটার জন্য ফলো করতে হয়। তো এখানে দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ারে খুবই কম কোশ্চেন আসে এটা থেকে। হ্যাঁ, তো এটাও ফলো করতে পারেন, বাট নট নেসেসারিলি। তো এটার জন্য আমার এই শুধু আইসিবির এই ম্যানুয়ালটা ফলো করলেই আনা। ওকে, সো আদার যে স্ট্যান্ডার্ড ছিল এই আদার স্ট্যান্ডার্ডের মধ্যে আমি একটু আলোচনা করলাম। অন্য কোনো টিল না আমি অন্য কোনো কনসলিডেশনে আলোচনা করতেছি না। কনসলিডেশনের জন্য অনলি আইসিএবির যে ম্যানুয়াল আছে সেটাই ফলো করলে হবে, নট অন্য কোনো ফলো করার দরকার আছে। হ্যাঁ, তো টিল নাও আমরা যে ডিসকাশনগুলো করলাম, আমরা যদি আবার একটু সামারি করি, আমরা 3টা স্টেপে প্রথমে আলোচনা করেছি হচ্ছে যে কী কী এক্সিস্টিং পার্টিসিপেন্টগুলো কী কী চ্যালেঞ্জ ফেস করে সেগুলো কীভাবে রিকভার করতে হবে, কোন রিসার্চ ফলো করতে হবে, অ্যান্ড দেন ফাইনালি আমাদের ইয়েতে ছিল যে কোন টপিক ওয়াইজ কিছু আমরা চ্যাপ্টার ওয়াইজ বলেছি যে কোন চ্যাপ্টার কী কী থাকে এবং সেটা কীভাবে কোন ম্যানুয়াল ফলো করতে হয়। আই থিঙ্ক আপনারা এইগুলো ফলো করলে আর হচ্ছে যে আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের খুবই একটা এফিশিয়েন্ট বা এফেক্টিভ একটা প্রিপারেশন হবে, আর সবার জন্য একটা বেস্ট উইশেস আর কি। ধন্যবাদ।